ওকে, সো আশা করি সবাই অনেক ভালো আছো। অ্যাগেইন আমি বলতে চাই যে আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের উপর আমরা কি করব, আমরা হচ্ছে প্র্যাকটিসটা করব এবং আমাদের এই প্র্যাকটিস সেশনের মাধ্যমে আমরা দেখব যে কতগুলো নতুন নতুন নিয়ম আমরা শিখতে পারি এবং কতগুলো নিয়ম আমাদের অলরেডি শেখা আছে সেগুলোকে আমরা রিভাইজ দিতে পারি। ঠিক আছে, সো চলো আমরা শুরু করে দিই। আমরা একটু হেডিংটা দিয়ে দিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। এখন আমি যখন এইটার প্র্যাকটিস সেশনগুলো শুরু করেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম বেসিকলি বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা যাই হোক না কেন, তোমাদের এইচএসসির কথাটা চিন্তায় রেখে বোথ এইচএসসি 2022 আর একটা হচ্ছে 2023, তোমাদের দুই ব্যাচেরই হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স আসবেই। সো চলো আমরা একটু শুরু করে দিই। সো বরাবরের মতোই হচ্ছে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো একটা টপিক, সেটা ইরেসপেক্টিভ অফ এনি সাবজেক্ট, যেই সাবজেক্টই হোক না কেন, আমরা যখন আমরা কোনো কিছু প্রবলেম সলিউশন করতে চাই বা সলভিং করতে চাই, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের একটু হেডিংটা পড়ে নেওয়াটা বেটার, যে আমরা কি প্রবলেমটা সলিউশন করতে যাচ্ছি। আমরা এখানে দেখলাম যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, অর্থাৎ ইদার তোমাকে ক্লজ ইউজ করতে বলতেছে। আমি ক্লজ সম্পর্কে তোমাদেরকে একাধিকবার বলেছি যে আমাদের মেইনলি দুইটা ক্লজ, আমরা যদি একটু জাস্ট একটা সেন্টেন্সের প্যাটার্নটাকে ধরতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এছাড়া অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, এদের ব্যাপারটা আলাদা, সেটার ব্যাপারে আমি আলাদা ক্লাস নিব তোমাদেরকে, সেটা নিয়ে আলাদা সেশন হবে, যেটা বর্তমানে আমাদের তেমন একটা দরকার নেই। কারণ অতিরিক্ত জিনিস আবার যদি তুমি শেখা শুরু করো, তাহলে হচ্ছে আলটিমেট জিনিসটা যেটা হচ্ছে, মানে তোমার যেটা দরকার সেটাও তুমি ভুলে যাও। তাহলে ফ্রেজেস দিয়ে কি বোঝাচ্ছে? আমি অনেক সময় বলছি যে এক বা একাধিক শব্দ, আলাদা আলাদা শব্দ, কিন্তু তারা কি করে, তারা হচ্ছে একটা মানে কম্প্যাক্ট একটা অবস্থায় তার একটা ভিন্ন মিনিং শো করে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে ওগুলো ফ্রেজ নামে পরিচিত হয়। ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স মানে হচ্ছে মানুষটা অক্ষরের মতো না, আর ম্যান অফ লেটার্স মানে হচ্ছে একজন পণ্ডিত ব্যক্তি। এগুলো হচ্ছে সাধারণত ফ্রেজের যেই ফ্রেজাল ওয়ার্ড গুলো আমরা বলি। ঠিক আছে, সো এরকম তোমরা বেশ কিছু ওয়ার্ড ইউজ করো, তোমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করে ফেলতে পারবা। সো চলো আমরা একটা দেখি যে এই বোর্ড কোশ্চেনটা থেকে আমরা কি কি পাই। প্রথম যেই জিনিসটা আছে সেটা হচ্ছে রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার। এখন এই হোয়ার শব্দটা আমরা যখনই পাই তখনই আমরা বুঝি যে এটা হচ্ছে কোনো কিছুকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের অংশকে, বাক্যাংশকে, ক্লজকে আরেকটা বাক্যাংশের দ্বারা যুক্ত করার জন্য যেই ধরনের শব্দগুলো ইউজ হয় সেগুলোর ভিতরে হোয়ার একটা। যেমন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ, হোয়াট, দ্যাট এগুলো ব্যবহার করি, হোয়ারটাও কিছুটা সেইভাবে ব্যবহৃত হয়। সো যখনই আমি বলতেছি আর রেলওয়ে স্টেশন মানে হচ্ছে কি, একটা রেলওয়ে স্টেশন হচ্ছে কি যেখানে রেলগাড়ি আসছে যাচ্ছে, সেটা হচ্ছে একটা স্টেশন, তাই না? সো ইজ দ্য প্লেস, সেটা হচ্ছে একটা জায়গা। তাহলে দেখো ইজ আছে, তাহলে আমার বি ভার্বের ফর্মটা কিসে আছে? V1 এ আছে। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। সো এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার। এখন তুমি দুনিয়ার যাবতীয় যে কোনো কিছু লিখতে পারো, কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানেও তোমাকে প্রেজেন্ট ফর্মেই বাক্যের অংশটাকে, মানে বাক্যাংশটাকে লিখতে হবে। তোমাকে কি ইউজ করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ দ্য প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি চিন্তা করবা যে আমি যাই ব্যবহার করি না কেন সেইটা যেন প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার। এখন তোমার কাছে অনেক চিন্তা ভাবনা আসতে পারে যে হোয়ার কি হয়? হোয়ার দ্য ট্রেন কামস এন্ড গোজ, হোয়ার পিপল ওয়েট ফর দ্য ট্রেন টু কাম। ঠিক আছে, সো এরকম যাবতীয় চিন্তা ভাবনা যেহেতু তোমরা বুঝতে পারবা, তাহলে সেইখানে তোমরা দুই ধরনের বাক্য তোমরা বসাইতে পারো, জাস্ট এটাকে লিঙ্ক আপ করার জন্য, হুক আপ করার জন্য। সো ধরো তোমরা এখানে অনেকে হয়তো কমেন্ট বক্সে কিছু লিখবা, বাট আমি বলি যে আমরা কি লিখতে পারি। দেখো আমরা লিখতে পারি হচ্ছে এরকম, যে রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার ট্রেনস, ট্রেনস, আমি ট্রেনস বলছি মানে কি, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে ট্রেনস এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে প্লুরাল। তাহলে হোয়ার ট্রেনস অ্যারাইভ, অ্যারাইভ বললে বেটার হয়। তুমি যদি গো বলো, গো শব্দটা অনেক ইনফর্মাল হয়। সো তুমি যদি একটু ফর্মাল রাইটিং তো এগুলো, তাই না, আমরা লিখতেছি, সো সেই ক্ষেত্রে অ্যারাইভ ব্যবহার করাটা বেটার। ঠিক আছে, অনেকে হয়তো গো ইউজ করবা কমেন্টে, বাট অ্যারাইভ বেটার। সো ট্রেনস অ্যারাইভ অ্যান্ড লিভ মানে ত্যাগ করে। তাহলে তুমি কি করতে পারো, তুমি চাইলে এইটা লিখতে পারো। আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস। হ্যাঁ, তাহলে আমার অ্যান্সারটা এইখান থেকে শুরু হয়েছে যে ট্রেনস অ্যারাইভ অ্যান্ড লিভ। তাহলে রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, একটা রেলওয়ে স্টেশন হচ্ছে একটা জায়গা, হোয়ার দ্য ট্রেনস অ্যারাইভ অ্যান্ড লিভ। ভাইয়া এটা ভাল লাগে নাই, আরেকটা নতুন বাক্য লিখেন। ঠিক আছে, আমরা একটা নতুন বাক্য হিসেবে কি লিখতে পারি? পিপল ওয়েট ফর দ্য ট্রেন টু কাম, অথবা পিপল ওয়েট ফর দ্য ট্রেন টু অ্যারাইভ। তাহলে চলো আমরা এখানে লিখে দিতে পারি যে পিপল ওয়েট। পিপল হচ্ছে একটা প্রোনাউন,
সরি, পিপল হচ্ছে একটা নাউন কিন্তু প্লুরাল, প্লুরাল বলতে গিয়ে আসলে ওইটা বের হয়ে গেল। সো পিপল যেহেতু প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের ক্ষেত্রে প্লুরাল ভার্ব ইউজ হবে। এখানে কেউ আবার ওয়েটস লিখো না। আর যেটা তুমি করতে পারবে না সেটা হচ্ছে এখানে তুমি যদি ওয়েটেড লেখো, ওয়েটেড লিখলে এই ওয়েটটা হয়ে যাবে কি ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু আমরা একটু আগেই বলেছি যে আমরা এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করব, আমরা এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করে সন্তুষ্ট থাকবো। সো পিপল ওয়েট, railway station is the place where people wait for the train, wait for the train to arrive। এই যে আমরা ইনফিনিটিভের একটা ইউজ করে ফেললাম, টু অ্যারাইভ। টু আমার প্রেপোজিশন, এরপর আমার ভার্বের কি বসছে, বেস ফর্মটা বসছে। সো এইভাবে করে যাবতীয় অনেক কিছু হতে পারে। তাহলে এই ধরনের যে ক্লোজ গুলো আছে, এই ক্লোজ গুলো দিয়ে যদি আমার বাক্য আসে, তাহলে কি আমরা লিখতে পারবো না? ধরো হচ্ছে আমি 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 এটা লিখলাম যে আই আই ওয়েন্ট টু আ প্লেস, কথাটা বুঝছো, আই ওয়েন্ট টু আ প্লেস, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, হোয়ার, ধরো সেম ভাবে। কিন্তু এইখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি জানো? ডিফারেন্সটা হচ্ছে, দেখো একটু আগে আমরা যেটা দেখতেছিলাম সেটা ছিল আমার কি, সেটা ছিল আমার ভার্ব 1, এখানে আছে কি, এখানে আছে ভার্ব 2। তাহলে নিশ্চয়ই ওয়্যারের পরে যে অংশটা ইউজ করব সেইখানে আমরা প্রেফার করব কি, প্রেফার করব হচ্ছে ভার্ব 2 মানে পাস্ট ফর্ম। আর একটা জিনিস মনে রাখবা, প্রেফারের পরে সবসময় টু ব্যবহৃত হয়। প্রেফারের পরে সবসময় কি ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হয়। এগুলো তোমাদের অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে, সো এগুলো মনে রাখতে পারলে তখন আর কোনো ভেজাল হয় না। যেমন আই প্রেফার টি টু কফি, দেন হয় না, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আমরা ইজিলি দেন বসাই দিই, কিন্তু দেন বসবে না। প্রেফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, মানে পছন্দ করা, মানে আমি এটা পছন্দ করি, আমি আমি চা পছন্দ করি কফি থেকে, এরকম একটা ব্যাপার। তাহলে আই ওয়েন্ট টু আ প্লেস হোয়ার, তাহলে তুমি চাইলে কিন্তু যে কোনো কিছু লিখতে পারো, কিন্তু লিখতে হবে পাস্ট ফর্মে। তাহলে আই ওয়েন্ট টু এ প্লেস হোয়ার, হোয়ার আই স, I went to a place where I saw a lot of migratory birds। সামনে শীত টিত আসতেছে, যদিও এখন ভর মানে গরম, খুবই গরম। সো আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু আ প্লেস হোয়ার আই স, তাহলে এই সটা হচ্ছে আমার ভার্ব 2। সো একদম ডিসমিস, খেলা খতম। আমরা বুঝে নিলাম যে কিভাবে আমরা এগুলাকে ইউজ করতে পারি। সো আই ওয়েন্ট টু এ প্লেস হোয়ার আই স আ লট অফ মাইগ্রেটরি বার্ডস, পরিযায়ী পাখি, মানে যেগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে তোমার দেশে আসে আর কি, ঠিক আছে? সো এরকম করে যতগুলো রিলেটিভ ক্লজ আমরা ইউজ করি খেয়াল রাখতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে আই ওয়েন্ট টু এ প্লেস ওয়ার আই সো আ লট অফ মাইগ্রেটরি বার্ডস, একটা ব্যালেন্স কখনোই নষ্ট করা যাবে না। যে এই ওয়ারের সাথে সংযুক্ত যেই অংশটা, বাক্যাংশটা যেই ফরম্যাটে, যেই টেন্সে, যেই ফর্মে থাকবে ভার্বের, আমরা পরবর্তীতে ঠিক সেই ফর্মটাকেই ব্যবহার করব, ঠিক আছে? ওকে, ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এরপরেরটা যদি আমরা একটু দেখি, এরপরটা কিন্তু আরো ইন্টারেস্টিং। এটা তোমরা প্রচুর ব্যবহার করো, এবং দেখো ইন্টারে মানে এইচএসসি তে এগুলো প্রচুর আসতেছে। নো সুনার কি, ডট 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 দেন। তাহলে এই এই জিনিসটা দেখলে আমাদের কি মনে পড়ে? এই জিনিসটা দেখলে আমাদের মনে পড়ে হচ্ছে এরকম একটা জিনিস, যে নো সুনার ডট 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 দেন। তাহলে এই যে জিনিসটা, যে নো সুনার ডট 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 দেন, এখন এই নো সুনার ডট 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 দেনের মধ্যে কারা কারা আছে জানো? এরকম আরেকটা জিনিস আছে যে হার্ডলি হোয়েন, কে আছে? হার্ডলি ডট 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 ওয়েন। আবার আরেকটা আছে হচ্ছে স্কার্সলি, আমি এসটা বড় হাতে লিখলাম, স্কার্সলি ডট 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 ওয়েন। সো এই ব্যবহারগুলা মানে এই ধরনের প্যাটার্নগুলা প্রায় একই ধরনের জিনিসকে কি করে, ফলো করে। তাহলে তাদের প্যাটার্নটা আমাদের জানাটা খুব উচিত, তাই না? সো চলো আমরা পরের পৃষ্ঠায় গিয়ে তাদের প্যাটার্নটাকে একটু চিহ্নিত করার চেষ্টা করি। তাহলে দেখো, নো সুনার হ্যাড হচ্ছে একটা স্পেশাল ফ্রেজাল ওয়ার্ডের মতো কাজ করে। তাহলে আমি এখানে লিখতে পারি যে নো সুনার হ্যাড। এখন হ্যাড হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেটা কিনা এই টু হ্যাভের বংশোদ্ভূত। এই টু হ্যাভে কে কে আছে? এই টু হ্যাভে ভি1 আছে, ভি2 আছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। তাহলে এখানে পাস্ট ফর্মটা হচ্ছে কি, হ্যাড, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, নো সুনার হ্যাড এর পর আমি কি ইউজ করতেছি? নো সুনার হ্যাড এর পর আমি সামহাউ আমরা সাবজেক্ট ইউজ করতে পারি। সাবজেক্টের পর আমরা কি ইউজ করি? আমরা ভি3 ইউজ করি। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তোমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়ো, রাইট? অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু এই ধরনের প্যাটার্নের সেন্টেন্স থাকতে পারে। তাহলে তোমার যদি মাথার ভিতরে এগুলা একটু থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাডের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের ফর্মটা হবে ভি3। সো নো সুনার হ্যাড, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভি3,
ঠিক আছে, দেন তোমাকে কি ইউজ করতে হবে, একটা এক্সটেনশন থাকতে পারে, এই ডট ডট দিয়ে এক্সটেনশনকে বোঝাই। দেন হচ্ছে আমি দেন ইউজ করব। আর দেনের পরের অংশটা কি, দেনের পরে তুমি সাবজেক্ট বসাও, এরপরে তুমি যেটা বসাবা সেটা হচ্ছে তোমার V2, মানে হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার ফরম্যাটটা। এই সেম ফরম্যাট ফলো করে কারা কারা, এই নো সুনার হ্যাড, ঠিক আছে, এই নো সুনারের জায়গায় কে ইউজ হয়, এই হার্ডলি ইউজ হয়, হার্ডলি হ্যাড। আর দেনের জায়গায় কে ইউজ হয়, দেনের জায়গায় ইউজ হয় হচ্ছে হোয়েন, ঠিক আছে। সেম ভাবে স্কেয়ার্সলি হোয়েন এটা ইউজ হয়। এখন মজার ব্যাপারটা হচ্ছে ভাইয়া, তাহলে আমাকে বলেন যে কোন কনটেক্সট আমরা এটা করব। সো বেসিক্যালি আমরা সাধারণত অনেক বোর্ডেই দেখছি যে আগে পরে সেন্টেন্স গুলো যুক্ত থাকে, আগের প্র্যাকটিস গুলোতে আমরা স্পেশালি সেগুলো খেয়াল করছি, কিন্তু এইখানে কিন্তু আগে পরে কোনো প্রকার তোমার সেন্টেন্স গুলো নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবো। তার মানে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, মানে এরকম একটা জিনিস যদি বাংলায় ধরি যে প্রসেসটা কিভাবে আসে বাংলা ভাষায়, আমরা তো এটা ইংরেজি ভাষা শুনতেছি বা দেখতেছি বা আমি বলতেছি তুমি শুনছো। সো সেই ক্ষেত্রে চিন্তা করো যে মানে একজন ব্যক্তি, এখানে কে আছে, হি আছে, সে হচ্ছে ওই স্টেশনে, যেখানে গাড়ি আসে, রেলগাড়ি আসে, আমরা একটু আগে দেখলাম বাস আসতে পারে। তো সেইখানে পৌঁছাতে না পৌঁছাতেই, বাংলায় যখন আমাদেরকে স্যাররা পড়ায় তখন আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি যে সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কিছু একটা তার সাথে ঘটে গেছে। এখন এই যে কিছু একটা তার সাথে ঘটে গেছে, এই ঘটে যাওয়া জিনিসটাকে আমরা কি করি, এই দেনের সাথে যুক্ত করে অ্যান্সারটা দিয়ে দিই। তাহলে আমরা এমন হইতে পারে, ধরো আগের বাক্যটা তো ট্রেনের কথা আছে, তাহলে এই সেন্টেন্সটা আমি এইভাবে লিখতে পারি, খেয়াল করো তোমরা, নো সুনার, নো সুনার হ্যাড হি রিচড, তাই না, রিচড ছিল না, হ্যাঁ রিচড ছিল, হ্যাড হি রিচড দ্য স্টেশন, এটা হচ্ছে আমার এক্সটেনশন, মানে আলটিমেটলি ডিটারমিনার, ডিটারমিনারের পরে আমি একটা নাউন ইউজ করলাম, দ্যাট ইজ ইট। তাহলে এরপর আমি একটু কালো 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 কলমে লিখি যে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, এই যে আমার রিচড হচ্ছে কি, এই রিচড হচ্ছে আমার V3, এই যে আমার কাঙ্ক্ষিত হ্যাড। তাহলে এই পাশে কি বসাবো, দেন কিছু একটা ঘটছে। তার মানে এই ধরনের ক্লজ গুলো আমাদের কি বোঝায়, যে দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে। সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দা বাস বা ট্রেন, এখন কি ইউজ করব, এখন ইউজ করব হচ্ছে V2, যেটাই করবা সেটার V2 ইউজ করতে হবে, যেমন লেফট। এখন লেফট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভার্বের পাস্ট ফর্ম। কিভাবে, তুমি ধরো লিভ, লিভ মানে ত্যাগ করা, এটা হচ্ছে V1, তাহলে লেফটটা হচ্ছে কি V2 মানে পাস্ট ফর্ম, আর সেম ভাবে লেফটটা হচ্ছে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই জিনিসগুলো যারা মনে রাখতে পারবা তারা হচ্ছে গেইনার। সো আমি তোমাদেরকে একটা করতে দিই, তারপরে একটু কমেন্ট বক্সে তোমাদের সাথে দেখি যে তোমরা আসলে যোগদান করছো কিনা, নাকি আমি ভূতের সাথে কথাবার্তা বলতেছি। সো চলো আমি একটা দেই তোমাদেরকে যে হার্ডলি, হার্ডলি হ্যাড হি, হার্ডলি হ্যাড হি ফিনিশড রাইটিং। এখন তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে হার্ডলি হ্যাড হি ফিনিশড রাইটিং, তারপর আমরা কি ইউজ করবো। আমি একটু দেখি যে আমাদের কমেন্ট বক্সে সবাই আছে কিনা। ওকে, ঠিক আছে, আমি একটু রিফ্রেশ করে নেই। ক্যান আই ফাইন্ড দিস? ওকে, ইজিলি আই ক্যান ফাইন্ড দিস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো সি তোমরা কি অ্যান্সার দাও আমি একটু দেখি। ওকে, তাহলে হার্ডলি হ্যাড হি ফিনিশড রাইটিং মানে সে লেখাটা শেষ করতে না করতেই, হার্ডলি হ্যাড হি ফিনিশড রাইটিং। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে হার্ডলি আছে, এখানে হ্যাড আছে, এই যে আমার সাবজেক্ট, তারপরে কি বসছে V3, তাহলে প্যাটার্নটা সবই আছে, কিন্তু হার্ডলির পরে সাধারণত হোয়েন বসে। কি বসে ভাইয়া, হোয়েন বসে। তাহলে ভেরি গুড, তাহলে আমরা কি বললাম, দেন হবে না, এসাদুস সোহরা দেন হবে না, দেন হবে না, নাজিফা দেন হবে না। আর একটা জিনিস মনে রাখবা, এই দেন হচ্ছে তুলনা অর্থে ব্যবহৃত হয়, এই দেন THAN, এই দেন হচ্ছে তুলনার্থে। আরেকটা হচ্ছে দেন, এটা হচ্ছে তখন। তোমরা অনেকে এখানে এই দেনটা ইউজ করতেছো, এটা ভুল। এটা মানে হচ্ছে তখন, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে তখন। সো এটা কেউ লিখবা না। আর এইখানে হার্ডলির পরে কিন্তু হয়ে নড়বে। সো দেখি কারা কারা এখনো অ্যান্সারটা দিতে পারতেছো। ওকে, ঠিক আছে। ওকে, না না আমি আটকায় যাই নাই। আচ্ছা, মিথিলা পল লিখছো হচ্ছে হার্ডলি হ্যাড হি ফিনিশড রাইটিং হোয়েন হিজ মাদার কল্ড হিম ফর ডিনার। নাইস, রাইট, খুব সুন্দর।
দেন হি পাবলিশ দ্য রাইটিংস অ্যাজ এ বুক। না, দেন তো হবেই না, এসাতুর জোহরা, দেন হবে না, এখানে হোয়েন হতে হবে, ঠিক আছে? ওকে, এখানে বেশিরভাগ সময় দেন লিখছো, কেউ কেউ THEN ও লিখছো, দুইটা ভুলও তোমাদেরকে ভেঙে দিলাম। হার্ডলির পরে সবসময় হোয়েন হয়। সো হার্ডলি হ্যাড হি ফিনিশড রাইটিং হোয়েন হার মাদার, মিথিলারটাই আমরা লিখে দিই। আচ্ছা, হিজ আছে তো হার লেখা যাবে না, দেখছো? এগুলো হচ্ছে টুকটাক ভুল, এই ভুল করা যাবে না। তাহলে কি লিখতে হবে? এখানে লিখতে হবে হিজ। তাহলে হার্ডলি হ্যাড হি ফিনিশড রাইটিং when his mother called him for dinner, called him for dinner। কি চমৎকার একটা বাক্য দেখো, একটা নির্দিষ্ট প্রোনাউনের তিনটা ফর্ম ইউজ করছি। কিভাবে? এখানে প্রথম যে ফর্মটা আছে হি, এই হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তারপরে এখানে যে হিজটা ব্যবহার করছো, এই হিজটা হচ্ছে পজেসিভ ফর্ম। কি ফর্ম? পজেসিভ ফর্ম। আর এখানে যে হিমটা ব্যবহার করছো, এই হিমটা হচ্ছে তোমাদের অবজেক্টিভ ফর্ম। অদ্ভুত। ওকে, ডান। তাহলে এইটা সবাই মনে রাখবা, এই দেন লিখা যাবে না, লিখতে হবে এই দেন। আর হার্ডলির সাথে দেন হয় না, হার্ডলির সাথে হয় হোয়েন। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আশা করি এটা প্রবলেম করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেন দ্য টিচার কেম আসতে পারে, দেন দ্য বেল র্যাং হতে পারে, যে কোনো কিছু অ্যান্সার হতে পারে। সো এটা হচ্ছে তোমাদের মাইন্ডসেটের উপর যে তুমি কি অ্যান্সার লিখতেছো। ওকে, ওকে, ডান। তাহলে চলো পরেরটাই একটু দেখি, পরেরটা কি আছে দেখো, বুঝার চেষ্টা করো। পরেরটা আছে হচ্ছে হি ইজ স্যাটিসফাইড। সে হচ্ছে খুবই, মানে হচ্ছে সে হচ্ছে এমন একটা অবস্থায় আছে যেখানে তারা অন্য কিছু চাওয়ার আর পাওয়ার নাই, ঠিক আছে? সে একদম পরিপূর্ণ অবস্থায় আছে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট। তাহলে এই ধরনের সেন্টেন্সে আসলে তেমন কোনো প্যাটার্নের কিছু নাই। ব্যাপারটা হচ্ছে এখানে বুঝাইছে যে সে অনেক সুখী আছে, সে অনেক সন্তুষ্ট আছে তার কাছে যা আছে। তাহলে এখানে ইজ আছে, একটাই জিনিস খেয়াল রাখতে হবে, তার মানে এটা হচ্ছে V1 এর ইন্ডিকেটর, তার মানে এটা হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মের ইন্ডিকেটর। সো হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। এইটুক যদি আমি লিখে দেই, মোর দেন এনাফ, আমার আর অন্য কিছুর কোনো প্রয়োজন নাই। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, এইটুক তুমি লিখে দেবা, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে ভাই আমি একটু এক্সটেনশন ইউজ করব, ইউজ করো, হু কেয়ার্স। তুমি তাহলে এইভাবে লেখো, হি স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ ইন হিজ লাইফ। তাহলে হি হ্যাজ ইন হিজ লাইফ। যে কোনোভাবে বাক্যটা লিখো, মিনিংফুল হইলেই তোমার বাক্যটা হয়ে গেল। সো এই ক্ষেত্রে তেমন কোনো ডিরেক্ট প্যাটার্ন নাই। একটা জিনিস আছে যে এইখানে কি আছে, যে এখানে ইজ আছে, তাহলে ঘটনাটা এখানেই দাঁড়ায়। যদি সেখানে হি ওয়াজ স্যাটিসফাইড থাকতো, তাহলে আমি কিন্তু হ্যাজ লিখতে পারতাম না, তাহলে আমাকে কি লিখতে হতো? এই যে এখানে বুঝাই দিতেছি, চোখ দিয়ে খেয়াল করো। এইখানে যদি আমি থাকতো এরকম যে হি ওয়াজ স্যাটিসফাইড, তাহলে বুঝতে হতো যে এটা হচ্ছে V2। তাহলে হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হোয়াট, এইখানে আর হ্যাজ লেখা যাইতো না, এখানে আমাকে কি ইউজ করতে হইতো? এখানে আমাকে লিখতে হতো হোয়াট হি হ্যাড ইন হিজ লাইফ। তার লাইফে যা ছিল সেগুলো নিয়ে সে কি স্যাটিসফাইড থাকতো। কারণ এই হ্যাডটা হচ্ছে তখন কি হইতো, ওই যে টু হ্যাভ ভার্ব আছে, টু হ্যাভ ভার্বের সেই অংশ হিসেবে এই হ্যাডটা V2 হিসেবে পরিচালিত হইতো। সো এইভাবে করে আমরা অক্সিলারি ভার্বগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে? সেটা টু বি হোক, টু হ্যাভ হোক, সেটা মোডাল অক্সিলারি হোক, বুঝে বুঝে আমাকে ইউজ করতে হবে। যদি বুঝে বুঝে ইউজ করার আমার দক্ষতাটা গ্রো করতে পারে, তাহলে হচ্ছে আমরা ইজিলি কি করতে পারবো, আমরা ইজিলি হচ্ছে মানে জব ডান, কাজ হয়ে যাবে। তারপরটা দেখো, দ্য কার মেড ইন জাপান। আচ্ছা, দ্য কার মেড ইন জাপান, এই ধরনের বাক্যের অংশগুলো একটু কনফিউজিং থাকে, তাই না? এখন তুমি ভাবতেছো যে ভাইয়া আমি কি এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে পারবো কিনা, অর্থাৎ দ্য কার মেড ইন জাপান ওয়াজ, অথবা দ্য কার মেড ইন জাপান হুইচ ওয়াজ। এখন এইটা হচ্ছে আমাদের সবচেয়ে কি ম্যাটার অফ কনসার্ন, আমাদের ম্যাটার অফ কনসার্ন বা আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে এরকম। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি এই ধরনের সেন্টেন্স প্যাটার্নে, মনোযোগ দিয়ে শোনো যারা দেখতেছো, এই ধরনের সেন্টেন্স প্যাটার্নে বা যারা রেকর্ডেড দেখবা, তোমরা অনেক সময় তোমরা এই রিলেটিভ প্রোনাউন অথবা তোমরা কমপ্লেক্স ওয়েতে চিন্তা করো। কমপ্লেক্স ওয়েতে চিন্তা না করে একটু সিম্পল ওয়েতেও চিন্তা করা যায়। দ্য কার মেড ইন জাপান ইজ গুড, তাহলে আমার এটা ফ্রেজ না, আমার কি বাক্যের অংশ না, আমার কি সেন্টেন্সটা পরিপূর্ণ হবে না? অবভিয়াসলি হবে। দুইটা শব্দ দিয়েও তুমি একটা সেন্টেন্সের এই বাকি অংশটা পূরণ করতে পারবা। এইটার লাক্সারি
তোমার আছে, এটার ফ্রিডম তোমার আছে। সো এইখানে আননেসেসারিলি রিলেটিভ প্রোনাউন অথবা হচ্ছে আননেসেসারিলি বাক্যটাকে কমপ্লেক্স প্যাটার্নে আনা, এগুলো ট্রাই করবা না। এটাকে সিম্পলি ভাবো। তাহলে কি হচ্ছে, দ্য কার মেড ইন জাপান, এই পুরোটা হচ্ছে আমার এখানে সাবজেক্টের অংশ হিসেবে ভাবো। ভাইয়া কিভাবে? ভাইয়া এই দা কার হচ্ছে আমার অ্যাকচুয়াল সাবজেক্ট, বাকিটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক না? তাহলে দ্য কার মেড ইন জাপান, তার মানে যে গাড়িটা জাপানে তৈরি হয়েছিল ইজ ইজ ভেরি ইফিশিয়েন্ট, মানে খুবই দারুণ দক্ষতা সম্পন্ন একটা গাড়ি। চাইলে আমি কি করতে পারি, আমি এটাকে লিখে দিতে পারি, অথবা তুমি চাইলে অন্য যে কোনো কিছু লিখতে পারো। তো আমি কি করলাম, আমি কিন্তু জাস্ট হচ্ছে একটা বি ভার্ব আনলাম। বি ভার্বটা কেন ইজ হইলো, কারণ দা কার হচ্ছে আমার সাবজেক্টের মূল অংশটা বা সাবজেক্টটা মেইনলি, ওটা হচ্ছে কমপ্লিমেন্ট বাকি অংশ। সো দা কারকে কেন্দ্র করে এটা হয়েছে, দা কার হচ্ছে সিঙ্গুলার, দা কার হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাথে এরকমই হবে, দ্য কার মেড ইন জাপান ইজ ভেরি এফিশিয়েন্ট। সো মাঝে মাঝে এই ধরনের জিনিস তোমার আসতে পারে পরীক্ষায়। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড, ইউ হ্যাভ টু বি ভেরি ইজি ওয়েতে থিঙ্ক করার তোমার চেষ্টা করতে হবে। তুমি যখনই এগুলোকে অনেক কমপ্লেক্স ওয়েতে চিন্তা করো তখনই ভুল হয়ে যায়। রাইট, ডান। এরপরে নিয়মটা দেখো, এটা হচ্ছে অনেকে এখন হাসিতে পড়ে গেছো, এখন অনেকে খুশিতে খুশির জোয়ার উঠছে, কারণ হচ্ছে কি অ্যাজ ইফ চলে আসছে, তোমাদের সবচেয়ে প্রিয় নিয়ম। সো পরীক্ষায় সাধারণত কোনো না কোনো বোর্ডে এরকম অ্যাজ ইফ আসবেই, 8টা 9টা বোর্ডে পরীক্ষা হয়, অ্যাজ ইফ আসাটা অস্বাভাবিক কিছু না। সো দেখো, অ্যাজ ইফ এর সাথে খালি খেয়াল রাখতে হবে যে আমি কোন ধরনের ভার্ব ইউজ করতেছি, আমি কি ভি1 ইউজ করতেছি নাকি ভি2। তাহলে দেখো এখানে কি আছে, হি বিহেভড অ্যাজ ইফ, তাহলে বিহেভড হচ্ছে ভি2, বিহেভড হচ্ছে কি ভি2, তাহলে হি বিহেভড অ্যাজ ইফ, তাহলে এই পাশে ভি2 থাকলে ওই পাশে জানি কি হয় ভাইয়ারা, ওই পাশে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। আমি নিয়মটা বোঝাচ্ছি, তার আগে অ্যান্সারটা দিয়ে যাই। তাহলে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। কিভাবে পাস্ট পারফেক্ট, এই যে হ্যাড আর হ্যাডের পরে এই যে ভি3, তাহলে এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট, হি হ্যাড নোন এভরিথিং। তাহলে এইটাকে আবার একটু ব্যাখ্যা দিই, এটাকে আবার একটু ব্যাখ্যা দিই। তাহলে চলো আমরা একটু সাদা খাতায় চলে যাই। তাহলে অ্যাজ ইফ এর নিয়মগুলো যেভাবে আবর্তিত হয় সেভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। খুবই ইজি নিয়ম, পরীক্ষায় আসবে এবং তোমরা দিবা। অ্যাজ ইফ এর এক পাশে তোমার যদি ভি1 থাকে, তার মানে প্রেজেন্ট ফর্ম যদি থাকে, কি থাকে প্রেজেন্ট ফর্ম, তাহলে এর আগে অবশ্যই সাবজেক্ট তো থাকবেই, এটা তো আর বলার কিছু নেই, ঠিক আছে, সাবজেক্ট তো থাকি। তো ভি1 থাকলে এই পাশে কি বসাবা, এই পাশে তুমি বসাবা ভি2। একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা হচ্ছে ভি2 হচ্ছে মেইন ভার্ব বসাবা, কি বসাবা মেইন ভার্ব। কিন্তু এই ভি2 ক্ষেত্রে বি ভার্ব যেটা আছে, বি ভার্ব, এই বি ভার্বটা তুমি শুধু বসাইতে পারবা ওয়ার, এটা মাথায় রেখে দিও। তুমি ওয়াজ বসাতে পারবা না, বা ওয়াজ বসাবা না। অ্যাকচুয়ালি ওয়াজ বসালে সেন্টেন্সের স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে, কারণ বি ভার্বের ভি2 তে কে কে আছে, ওয়াজ আর ওয়ার, কিন্তু তুমি সবসময় বসাবা ওয়ার, কারণ এই ঘটনাটাকে বলতেছে আনরিয়েল পাস্ট। তাহলে ভাইয়া উদাহরণ দেন। উদাহরণ দিচ্ছি। সেম বাক্যটা যদি এরকম থাকতো যে হি বিহেভস, কথাটা বুঝো, হি বিহেভস, তাহলে এই বিহেভসটা হচ্ছে কি ভি1, হিটা হচ্ছে কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি বিহেভস অ্যাজ ইফ, তারপর তো একটা সাবজেক্ট রেগুলেশন লিখতে হয়, তাহলে অ্যাজ ইফ এর পরে হি লিখলাম, হি বিহেভস অ্যাজ ইফ। যদি আমি মেইন ভার্ব ইউজ করি তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। সেম ভাবে বাক্যটাকে যদি ভেঙে আমি বলি যে না মেন ভার্ব ইউজ করবো না, আমি বি ভার্ব ইউজ করবো, তাহলে তুমি কি করবা, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার। এখন তুমি আমাকে কোশ্চেন করতে হবে, ভাই হি এর সাথে তো ওয়াজ বসে, যেমন হি ওয়াজ আ গুড বয়, আমরা বলি না যে হি ওয়াজ আ গুড পারসন, কথার কথা। তাহলে তো ভাইয়া হি এর সাথে ওয়াজ বসে, ঠিক আছে ওয়াজ বসে, আমি না করতেছি না, কিন্তু এই পার্টিকুলার স্পেসে এই ক্ষেত্রে ওয়ার বসবে। এইটাই হচ্ছে এক্সেপশনাল জিনিসটা, এক্সেপশনটা, যে হি ওয়ার এ ম্যাড। এবং এইটা তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসবে, এবং সেইখানেও তোমাকে সাকসেসফুলি এটা লিখতে হবে। আর সেকেন্ড যে প্যাটার্নটা আছে সেটা যদি একটু বলি, সেকেন্ড প্যাটার্নটা হচ্ছে ধরো মাঝখানে অ্যাজ ইফ বসলো, এর আগে বসলো হচ্ছে ভি2, অবভিয়াসলি সাবজেক্ট তো থাকবেই, এবং ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অ্যাজ ইফ এর পরে কি বসবে, অ্যাজ ইফ এর পরে সাধারণত হ্যাড প্লাস ভি3 বসবে। ভাইয়া হ্যাড প্লাস ভি3 মানেই হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার।
এখন যে ব্যাপারটা হচ্ছে ভাই, তাহলে উদাহরণটা কি হবে? জাস্ট তোমাদের যে উদাহরণটা দেওয়া আছে এইটাই ভাবো, যে হি বিহেভড, হি বিহেভড মানে হচ্ছে কি, সে এমন ভাবে আচরণ করেছিল। তাহলে বিহেভড এর ক্ষেত্রে আমরা ভি টু লিখতেই পারি। হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড, এই যে আমার হ্যাড, তারপরে ভি থ্রি মনে করো এই নো নিউ নোন, হি হ্যাড নোন এভরিথিং। তাহলে ভাই কাহিনীটা কিভাবে জমাইলেন? কাহিনীটা জমাইলাম হইলো, একটা ভার্ব আছে তার মানে হচ্ছে নো, নো মানে হচ্ছে কি জানা। এই ভার্বের তিনটা ফর্ম কি ভাইয়া? ভি ওয়ান হচ্ছে নো, ভি টু হচ্ছে নিউ, আর ভি থ্রি হচ্ছে নো। এইভাবে করে এই ঘটনাটা শেষ। তাহলে দেখো তো, খুব কঠিন কিছু কি আসে? আমাদের এসএসসির ব্যাকগ্রাউন্ডটা যদি বেটার থাকে, আমরা যদি বুঝে বুঝে পড়ে থাকি, তাহলে এইচএসসি তে এই ধরনের প্র্যাকটিস খুব বেশি কঠিন কোনো ঘটনা না। জাস্ট আমাকে কনসেন্ট্রেশন রাখতে হবে এবং আমাকে বুঝতে হবে যে কোথায় কি বসবে। ঠিক আছে? তো বলো এই প্রথম পাঁচটায় তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? আমি একটু আবার দেখি কমেন্ট বক্স, তারপর হচ্ছে আমরা আবার চলে আসবো। ঠিক আছে? ওকে ডান। আমি একটু দেখি রিফ্রেশ দিয়ে যে তোমাদের কি অবস্থা। ওকে ডান। ওকে ওকে ডান। তাহলে ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করে বসাইতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ওকে, হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড ভিজিটেড এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, ভেরি গুড লাইন, ভেরি নাইস লাইন এশা। হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সেটা তো বলেই দিলাম। ওকে, ভাইয়া এত এনার্জি কই পান? ও আচ্ছা, এনার্জির কথা বলছো। কি জানি, আমি জানি না আমি কি এনার্জি পাই কিনা, সেটা বলতে পারবো না বাই দ্য ওয়ে। জাস্ট এটা মনে রাখো, মাথায় রাখো, তাইলে হয়ে যাবে। ঠিক আছে? ওকে ডান। ভাই প্রেজেন্ট না দিয়ে পাস্ট দিলে হবে? অর্থাৎ ইজ না দিয়ে ওয়াজ দেওয়া যাবে না? না 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 না, দেওয়া যাবে না। কারণ এখানে দ্য কার মেড ইন জাপান, প্রেজেন্ট দিলেই বেটার। আগের যেটা বলতেছো বুঝছি তো, বুঝছো, প্রেজেন্ট দেওয়াটাই বেটার। ওয়াজ দিলে, আচ্ছা বাক্যটা হবে না এরকম বলে ভুল হবে, বাক্যটা হবে, বাট মানে সঙ্গতিপূর্ণ রাখার জন্য প্রেজেন্ট ইউজ করাটাই ভালো। ঠিক আছে? এটাই হচ্ছে আমার সাজেশন। হ্যাঁ, আননেসেসারিলি পাস্ট না দিলেই বেটার। ওকে ওকে, এখন এইখানে একটা সেন্টেন্স দেখো, হোয়াট ইজ লোটেড। এখন আমি তোমাদেরকে বলেছিলাম, এখন আবার বলতেছি, তোমরা প্রোভার্ব গুলোকে ক্লাসিফাই করবা। ক্লাসিফাই করবা বলতে তোমরা বোর্ড কোশ্চেন গুলো একটু দেখবা, মানে এদেরকে একত্রীকরণ করবা। সো আমি আসলে ক্লাসিফাই না বলে বলি যে এদেরকে ইউনাইট করবা, একত্র করবা। ঠিক আছে? এবং সেটা একটা খাতার ভিতরে লিখে রাখবা। স্পেশালি গত 2014 সাল বা 15 সাল থেকে 19 সাল পর্যন্ত যতগুলো বোর্ড এক্সাম হয়েছে, সেখানে যতগুলো প্রোভার্ব আসছে, ঠিক আছে, 2014 থেকে 2019, এদের গুলা করে রাখলে তাহলে তুমি মোটামুটি এগিয়ে থাকবা। এবং এই প্রোভার্ব গুলা অনেক তুমি ইউজ করতে পারবে এবং এগুলো অনেক বেশি ইউজড হবে সামনে। ঠিক আছে? ভবিষ্যতে। তাহলে হোয়াট ইজ লোটেড, এটা হচ্ছে কি জানো? ওই ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এরকম বলে একটা কথা আছে। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তো হোয়াট ইজ লোটেড কান্ট বি ব্লোটেড। এখন এইখানে আমার একটা কথা আছে, এই ক্যান নটটা তোমরা এইভাবে লিখবা, CAN একসাথে, এই যে নট, তারপর হচ্ছে বি ব্লোটেড। এটা তোমরা অনেকেই হয়তো আগে থেকে জানতা, আর যারা জানতা না তারা শিখে নাও। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। আমি লিখে দিই এখানে, তাহলে এটা আমাদের কাছে থেকে যাবে যে এটা প্রোভার্ব, অ্যাকচুয়ালি প্রবাদ বাক্য। হোয়াট ইজ লটেড, যেটা আমার ভাগ্যে আছে, ক্যান নট বি ব্লোটেড, তাহলে সেটা আমি কখনোই মেটাতে পারবো না। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ওকে, অ্যাজ ইফ মানে কি সেটা তোমরা জিজ্ঞেস করোনি, আমি আবারও বলে দিচ্ছি। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অথবা এমন যেন, এমন যেন। ওকে, পরেরটা দেখো, মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার। আবার সেই হোয়ার। তাহলে আমি তোমাদেরকে নিয়ম আমি একটু আগে দেখাই দিছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে কি আছে, যে হ্যাজ বিন আছে, তার মানে এইখানে কিন্তু মানে একটা প্যাসিভ ফর্মে আছে ফার্স্ট অফ অল। কারণ পার্স মানে কি, কারো মানিব্যাগ, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পার্স। সো সেই সব জিনিস তো আর নিজে নিজে হারাতে পারে না, সো সেগুলো চুরি হয়। সো হ্যাজ বিন লস্ট মানে চুরি হয়েছে। সো মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার, তার মানে এমন কিছু একটা বোঝাচ্ছ যে আমার পার্সটা সেখানেই চুরি হয়েছে যেখানে আমি হয়তো যেয়ে থাকতাম। তাহলে হোয়ার আই ইউজ টু গো, মনে রাখতে হবে ইউজ টুর পরে সাধারণত ভার্বের কোন ফর্ম বসে? ইউজ টুর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা আমাদের বেস ফর্মটা বসে। ঠিক আছে? সো মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার আই ইউজ টু গো। কিন্তু এই ইউজ টুর একটা ব্যাপার আছে, এই ইউজ টুর একটা আলাদা কি আছে, স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার? অনেক ক্ষেত্রে এই ইউজ টুর আগে যদি আমরা যদি দেখি যে বাক্যে ইউজ টুর আগে কি আছে, এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার,
তার মানে হচ্ছে এই জিনিসকে আমি বোঝাচ্ছি হচ্ছে বি ভার্ব। যদি বি ভার্ব প্লাস ইউজ টু হয় তাহলে ঘটনাটা বদলে যাবে। যেমন আই ওয়াজ ইউজ টু, এইখানে যদি ভার্ব থাকে প্লে, তাহলে তোমার অ্যান্সারটা লিখতে হবে হচ্ছে প্লেইং। আই ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট ইন দিস প্লেগ্রাউন্ড। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলা মানে মাথায় রাখতে হবে যে যদি বি ভার্ব আসে, ওয়াজ তো বি ভার্ব, সো সেটা আসলে সাধারণত ইউজ টুর পরে ভার্বের কি বসে? ভার্বের হচ্ছে এরকম ভি ওয়ান প্লাস আইএনজি বসে। এটা একটু মাথায় রাখবা, তাহলে দেখবা আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? ওকে, ডান। তাহলে সেম ভাবে আমরা ইউজ করতে পারলাম। তাহলে দেখি এর পরেরটা আমরা পারি কিনা। পরেরটা হচ্ছে মাই ফ্রেন্ড রিপন অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। ঠিক আছে, আমার বন্ধু রিপন অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। এখানে আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে বলতাম যে রিপন অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড, তাহলে সেন্টেন্সটা হয়ে যেত। সো এখানে জাস্ট এক্সট্রা আমরা একটা কি আনছি? মাই ফ্রেন্ড আনছি, যে আমার বন্ধু রিপন। ঠিক আছে, দ্যাট ইজ ইট। এটা ইম্পর্টেন্ট না, পরের অংশটা ইম্পর্টেন্ট। অ্যাজ হি ওয়াজ স্মার্ট, অ্যাজ হি ওয়াজ স্মার্ট, তার মানে অ্যাজ যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো? অ্যাজ হি ওয়াজ স্মার্ট এখন দুই ভাবে হইতে পারে। অনেকে বলে যে অ্যাজ এর পরে সো দিতে হয়, আবার আমি বলতে পারি যে না, অ্যাজ এর পরে সো দেওয়ার দরকার নাই, তুমি ডিরেক্ট হচ্ছে আবার সাবজেক্ট ইউজ করে তুমি সুন্দর মতো লিখতে পারো। অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে। এই পাশে যেহেতু ভিটু আছে, ভিটু মানে হচ্ছে কি পাস্ট ফর্ম আছে, তাহলে এইখানেও পাস্ট ফর্মে লেখাটাই হচ্ছে বেটার, পাস্ট টেন্সে লেখাটাই হচ্ছে বেটার। ভার্বের ভার্বের পাস্ট ফর্মে লেখাটাই হচ্ছে বেটার। সো অ্যাজ হি ওয়াজ স্মার্ট, সে যেহেতু স্মার্ট ছিল, তাহলে তাকে হয়তো কোনোভাবে ওই ইন্টারভিউ বোর্ডে পাস করায় দেওয়া হয়েছিল। তার মানে আমি এখানে অ্যান্সারটা লিখতে পারি কি? হি ওয়াজ সিলেক্টেড ইন দ্য ইন্টারভিউ, বা হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য জব। তাহলে আমি যদি এটা একটু সাদা খাতায় লিখি, তাহলে ব্যাখ্যাটা এইভাবে দাঁড়ায় যে মাই ফ্রেন্ড রিপনের কথা আমি বলছি তো, সো মাই রিপন কি ছিল? খুবই স্মার্ট ছিল। তাহলে অ্যাজ অ্যাজ হি ওয়াজ স্মার্ট, খুবই ইজি, আজকের গুলো খুবই ইজি, খুবই ইজি। তাহলে অ্যাজ হি ওয়াজ স্মার্ট, এখন তোমরা অনেকেই সো লাগাই দিতে পারো, বাট আমি বলবো সো ইউজ না করে অ্যাজ হি ওয়াজ স্মার্ট হি ওয়াজ সিলেক্টেড। মনে রাখবা সে নিজে নিজেকে সিলেক্ট করতে পারে না, এই জন্য এখানে প্যাসিভ ফর্মটা ইউজ করেছি। হি ওয়াজ সিলেক্টেড মানে কেউ তাকে সিলেক্ট করেছিল। হি ওয়াজ সিলেক্টেড, হি ওয়াজ সিলেক্টেড ফর দা অথবা দ্যাট জব, যেটার জন্য সে ইন্টারভিউ দিতে গেছিল। সো এইভাবে করে তোমরা আলটিমেটলি এই অ্যাজ দিতে পারো। তাহলে আমি যদি বলি যে অ্যাজ ইট ওয়াজ, অ্যাজ ইট ওয়াজ ইভিনিং কমা ড্যাশ, তাহলে তোমরা কি লিখবা আমাকে বলো একটু কমেন্ট বক্সে, যে অ্যাজ ইট ওয়াজ ইভিনিং, তাহলে তোমরা কি লিখতে পারো? তোমাদের কি অ্যান্সার হতে পারে? তোমাদের মতে অ্যান্সারটা কি বসাইতে পারি? যে অ্যাজ ইট ওয়াজ ইভিনিং, তাহলে এটা কি হতে পারে আমাকে একটু বলো, আমরা একটু দেখি যে আমরা বুঝতে পারতেছি কিনা। অ্যাজ ইট ওয়াজ ইভিনিং, তাহলে এখানে আমাদের কি অ্যান্সারটা আমরা বসাইতে পারি, আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি। যে অ্যাজ ইট ওয়াজ ইভিনিং, যেহেতু এটা কি ছিল? এটা ছিল সন্ধ্যাবেলা, তাহলে এখানে আমরা কি বসাইতে পারি হচ্ছে, দেখি আমি কি অ্যান্সার দাও তোমরা। ওকে, ওকে, এখনো লিখো নাই, এখনো লিখো নাই। ওকে, ওকে, ওকে ভাইয়া, কোথাও ওয়ান খানে আলাদা কেন? কি বললাম? কি আলাদা কেন? আমি বুঝি নাই, কোশ্চেনটা আবার করো, কোশ্চেনটা আবার করো। কে আলাদা কি আমি এখনো বুঝিনি, আমাকে আলাদা আবার বলো, ঠিক আছে? ওকে, আমরা তো হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যাজ ইট ওয়াজ ইভিনিং উই ওয়েন্ট টু এনজয় সানসেট এট দ্য বিচ। ভেরি গুড, সানফ্লাওয়ার্স, তুমি সুন্দর লিখেছো। অ্যাজ ইট ওয়াজ ইভিনিং উই ফিনিশড আওয়ার ওয়ার্ক এন্ড স্টার্টেড ফর হোম। নাইস, এটাও সুন্দর। তাহলে আমরা চেষ্টা করবো যতটুকু সিম্পলি আমরা অ্যান্সারটা দিতে পারি। সো অ্যাজ ইট ওয়াজ ইভিনিং, অ্যাজ ইট ওয়াজ ইভিনিং আই স্টার্টেড I started studying in my reading room. কারণ সন্ধ্যাবেলায় আমরা কি পড়তে বসি, তাই না? এই করোনার আগে তো এইটাই আমাদের রুটিন ছিল, তাই না? এখন হয়তো অনেক ক্লাস করি অনলাইন, এইটা সেটা। সো আই স্টার্টেড স্টাডিং ইন মাই রিডিং রুম। এই স্টার্টের পরে স্টাডিং কেন বসাইছি? অ্যাজ ইউজুয়াল এখানে ওয়াচ ছিল ভিটু, তাই এখানে অবশ্যই ভিটু অনুপাতে আমাকে লিখতে হবে। এবং স্টার্টিং এর ক্ষেত্রে দেখো ভি ওয়ান প্লাস আইএনজি কেন হয়েছে? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যখনই পরপর দুইটা ভার্ব বসবে, প্রথম ভার্ব দ্বিতীয় ভার্ব, এটা হচ্ছে আমার কি ফার্স্ট ভার্ব, প্রথম ভার্ব, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ভার্ব। আর দ্বিতীয় ভার্বটার ক্ষেত্রে প্যাটার্নটা হয়ে যায় কি ভি ওয়ান প্লাস আইএনজি। তো এইটা মাথায় রাখলে
আমরা এইটাও একটা সঠিক বাক্য হিসেবে ধরে নিতে পারি। সো এই হচ্ছে মোটামুটি খেলা। আরেকটা বাকি আছে এখন তোমাদের সাথে, তারপর হচ্ছে শেষ। তাহলে আই এম হাংরি বা আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার। তাহলে বোঝার চেষ্টা করো, এই হ্যাড বেটার হচ্ছে একটা স্পেশাল ইউজ, একটা স্পেশাল ফর্ম, যেটা সাধারণত বোঝায় যে আমার বরং। এটার অর্থটা কি বোঝায়? আমি বরং বা আমার বরং এটা করা উচিত। তাহলে আই এম ভেরি হাংরি, আমি খুবই ক্ষুধার্ত, আমি খুবই ক্ষুধার্ত আজ, আই হ্যাড বেটার। একটা জিনিস মনে রাখবা, হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম বসে? হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম। এবং এইটা কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে প্রচুর আসে। তাহলে চলো আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই এবং এইটাকে আমরা একটু ডিল করা শিখি, ঠিক আছে? তাহলে আমি আগের কথাটা কি বলেছি? আগের কথাটা বলেছি হচ্ছে আই এম ভেরি হাংরি টুডে। তাহলে এইটার সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমাকে কমপ্লিট করতে হবে। যে কোনো ইচ্ছা মতো কমপ্লিট করলে হবে না, সেন্টেন্স হবে, কিন্তু এইটার সাথে সঙ্গতিপূর্ণ না হলে তুমি নাম্বার পাবা না। সো আই এম ভেরি হাংরি টুডে, আমি কি বলছি? আই এম ভেরি হাংরি টুডে। তার মানে আমি আজকে খুবই খুবই ক্ষুধার্ত, আমি আজকে খুবই খুবই ক্ষুধার্ত। এখন আমি কি লিখেছি এখানে? আই হ্যাড বেটার। তাহলে এই যে হ্যাড বেটার, এই হ্যাড বেটার যেটা আছে, এইটার পরে অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে? V1, আমি যেটা লিখবো। তাহলে আই হ্যাড বেটার কি? আই হ্যাড বেটার ইট সামথিং, আই হ্যাড বেটার গেট মাই লাঞ্চ, আই হ্যাড বেটার টেক মাই ডিনার। তোমরা অনেকে অনেক কিছু লিখতেছো, সো আমি একটা লিখে দিলাম, যে আমি লিখলাম যে আই হ্যাড বেটার টেক মাই ডিনার। রাত্র হয়েছে তো, তো এইটাই লিখলাম। সো এই টেকটা হচ্ছে কি? V1। তাহলে এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, যে আমি এখানে ভার্বের বেস ফর্ম বসাবো। সো আই হ্যাড বেটার টেক মাই ডিনার, আমি বরং আমার রাতের খাবারটা নিয়ে নেই, খেয়ে নেই। এই হচ্ছে জিনিসটা। সো এই হ্যাড বেটার মতো আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে উড রেদার। কি আছে? উড রেদার। এই উড রেদারের পরও সাধারণত কি বসে? উড রেদারের পরও এরকম V1 বসে। তবে একটা মজার জিনিস আছে, হচ্ছে উড রেদার কোন কোন জায়গায় বসে সেটা আমি তোমাদেরকে বুঝাই দিব। যে যেমন আই উড রেদার, আই উড রেদার ডাই দেন বেগ। তাহলে দেখা, আমি বরঞ্চ মরে যাব, এখানে মরে যাওয়াটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। আই উড রেদার ডাই দেন বেগ। তাহলে এখানে যে দেন শব্দটা আছে না, এইটাই হচ্ছে এই উড রেদার, যার মানে হচ্ছে বরং, এটার মানে হচ্ছে বরং। এই উড রেদার আর হচ্ছে হ্যাড বেটার মধ্যে পার্থক্যকরণ এই দেন দিয়ে। এই দেন দিয়ে তোমরা উড রেদার এবং হ্যাড বেটারকে আলাদা করতে পারো। উড রেদার এবং হ্যাড বেটারকে আলাদা করতে পারো, হ্যাড বেটারকে আলাদা করতে পারো। সো এই হচ্ছে বেসিকলি জিনিসগুলা। সো তোমাদের সাথে আমি দুইটা জিনিস এখন দিব। আচ্ছা একটাই দেই, দুইটা দিলে এইটা রাইট ফর্ম অফ ভার্বস কি হবে আমাকে বলো? আই হ্যাড বেটার ড্যাশ হোম নাও। ঠিক আছে, আমাকে এইটা বলো কি হবে অ্যান্সার। তাহলে এইটার অ্যান্সার দিতে পারলে আমরা বুঝতে পারবো যে আমরা বুঝতে পারছি। আমি দেখি কারা কারা অ্যান্সারটা দিতে পারতেছো। যারা অ্যান্সার দিতে পারছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দিতে পারতেছো না, তারা প্রবলেম থাকলে আমাকে আস্ক করতে পারো। আই উইল টেল ইউ, আই উইল ক্লিয়ার ইউ ডাউট ইনশাআল্লাহ। ওকে, আই উইল ক্লিয়ার ইউ ডাউট। ওকে, সো আমাকে বলো, আমাকে বলো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। গো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে গো। ঠিক আছে, কারণ এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এই ভার্বের বেস ফর্ম। সো আই হ্যাড বেটার গো হোম নাও। সো এই ছিল আমাদের মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্সের উপর যেই 3 খণ্ডের আমাদের প্র্যাকটিস সেশন। আশা করি তোমরা বাকি 2 খণ্ডটাও দেখে নিবা, আমাদের গ্রুপেই সেটা আছে। এবং সুন্দর করে তোমরা শিখবা এবং প্রচুর প্র্যাকটিস করবা। কারণ প্র্যাকটিসই হচ্ছে তোমাকে কি করবে? হেল্প করবে, যাতে করে তুমি গ্রো করতে পারো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।